ছোটবেলায় বাদর নাচ দেখে আমরা খুব আনন্দ পেতাম, কিন্তু এখন আমাদের সরকার আমাদেরকে নিয়ে যেভাবে নাচাচ্ছে, বাদর নাচ নাচাচ্ছে, অন্নপূর্ণার ভান্ডারের নাম করে এই দিচ্ছে, এই দিচ্ছে না, এই বুঝছি পেলাম, এই বুঝছি এই হতো পাবো না, মানে যাই হোক, অনেকে আনন্দ পাচ্ছে। বাড়ির বিটা ছেলেরা, পুরুষরা, তারা তো খুব মজা নিচ্ছে অন্নপূর্ণা ভান্ডার। যাই হোক, ইলেকশনের পর থেকে এই অবধি, এখনো অবধি আমি অন্তত সঠিক কোনো ইনফরমেশন পেলামই না। যেখানে যাচ্ছি সবারই একই বক্তব্য, আমরা সঠিক বলতে পারছি না, এক এক সময় এক এক রকম ফরমান জারি করছে মানুষ, আবার সেই ফরমান নিয়ে ছুটছে, কখনো অনলাইনে দোকানে, কখনো ব্যাংকে ডিবিটি লিঙ্ক করার জন্য, কখনো অফলাইনে, আবার অনলাইনে আপডেট, তাও টাকা ঢুকবে কিনা ঠিক নেই, টাকা অনেকে পায়নি, আমিও পাইনি। আমার মনে হয় যেটা পেতাম আমরা, হাজার, অনেকে হাজার পেত, অনেকে 1700 পেত, ওটাই ভালো ছিল। অন্তত এরকম এই রোদ গরমে এভাবে ছোটাছুটি করা লাগতো। সরকার বলছে যার বাচ্চা বেসরকারি স্কুলে পড়ে তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না। বিষয়টা শুনে খুব সহজ বলে মনে হচ্ছে, তাই না? ঠিকই তো, যার সামর্থ্য আছে বেসরকারি স্কুলে তার ছেলেকে পড়ানোর, তারা আবার ভাতা নিয়ে কি করবে? আচ্ছা, ধরুন একজন বাবা যে সকালে উঠেই মাঠে যায় কাজ করতে, রোদে পুড়ে কাদায় হেঁটে সারা দিন মাঠে খাটেন, মাস গেলে আয় হয়তো 8 থেকে 10,000 টাকা, মানে কোনো রকমের সংসারটা চলে। কিন্তু তিনি একটা বিষয়ে খুবই সচেতন, তিনি চান যে তার ছেলে যেন তার মতো না হয়, যেন পড়াশুনো করে একটু ভালো জায়গায় দাঁড়াতে পারে। তিনি এলাকার সরকারি স্কুলও দেখেছেন, যেখানে স্কুল আছে কিন্তু কোনো টিচার নেই, টিচার আছে তো ক্লাস হয় না, আবার ক্লাস হলেও সিলেবাস শেষ হয় না। তাহলে তিনি কি করবেন? তিনি কি করলেন, মাস গেলে 2,500 থেকে 3,000 টাকা তিনি সরিয়ে রাখলেন, আর কাছের একটি বেসরকারি স্কুলে তার ছেলেকে ভর্তি করিয়ে দিলেন। তাহলে এই চেষ্টাটা কি বিলাসিতা, নাকি একজন সচেতন বাবার শেষ চেষ্টা? কিন্তু দেখুন, সরকারের চোখে এই মানুষটি এখন ভাতা পাওয়ার আর যোগ্য নয়। এবার একটু পিছনের দিকে যাওয়া যাক। আজকালকার দিনে এই সমস্ত বেসরকারি স্কুলগুলোর এত দাপাদাপি কেন? এত মানুষ কেন সবাই বেসরকারি স্কুলের দিকে ছুটছে? আসল কারণটা হলো এটাই যে সরকারি স্কুলগুলো মানুষের আশা ভরসা ভেঙে দিয়েছে, মানুষের আস্থা সরকারি স্কুলের ওপর উঠে গেছে। আর এই আস্থা কিন্তু একদিনে ভাঙেনি, দশকের পর দশক অবহেলা, দুর্নীতি, দায়িত্বহীনতা এই সমস্ত স্কুলগুলোকে একেবারেই শেষ করে দিয়েছে। যারা এই সমস্ত স্কুলগুলোকে চালিয়েছে, যারা বাজেট বানিয়েছে, যারা টিচার নিয়োগে দুর্নীতি করেছে, তারা কি আজ জবাব দিতে পারবে? পারবে না, বরং সেই জায়গায় বসে আজকে অন্যজন নিয়ম বানাচ্ছে। আর যারা আজকে এই সমস্ত নিয়মগুলো বানাচ্ছে, তাদের ছেলেমেয়েরা কোন স্কুলে পড়ে? সরকারি স্কুলে? একটাও কি এমন দেখাতে পারবেন? তারা নিজেদের ছেলে মেয়েদের পাঠায় বড় বড় নামি দামি ইংলিশ মিডিয়াম স্কুলে, বড় বড় কনভেন্টে, কারণ তাদের কাছে টাকা আছে, ক্ষমতা আছে, সামর্থ্য আছে। তারা চায় তাদের ছেলেমেয়েরা যাতে ভালো স্কুলে বড় জায়গায় পড়ুক। কিন্তু এটা তো খুবই একটা স্বাভাবিক ইচ্ছা, সন্তান ভালো থাকুক, ভালো খাক, ভালো জায়গায় পড়াশুনো করুক, বড় হোক, এটা তো সব বাবা মাই চায়। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে এই বর্তমান পরিস্থিতিতে আমার একটাই প্রশ্ন, যে ওই মাঠে কাজ করা বাবাটির কি এই একই রকম ইচ্ছা থাকা ভুল? এরকম ইচ্ছা কি তার থাকতে পারে না? সবচেয়ে বড় সমস্যার নাম হচ্ছে অন্নপূর্ণা যোজনা। সরকারের প্রথম প্রজেক্ট হচ্ছে অন্নপূর্ণা যোজনা, আর তাতেই সরকার ছড়িয়ে লাট করেছে। এরপর 22 তারিখে নাকি আবার যুবশক্তির ফর্ম ফিল আপ হবে, শুরু হবে, সেখানে আবার একটা ছড়িয়ে লাট করবে, কারণ এটাতেই এখনো সমাধান হয়নি। তারপরও ওইটাতে কি হবে ভগবান জানে। তো সবাই বলছে যারা যোগ্য তারা পাক, যারা অযোগ্য তাদেরকে রিজেক্ট করা হয়েছে। তাহলে এই যে অযোগ্য আর যোগ্য যে মাপকাঠিটা ঠিক করা হলো, সেটা কোন ভিত্তিতে ঠিক করা হলো? 3টে ভাগ বেশি ঘর আছে না গাড়ি আছে সেই ভিত্তিতে, নাকি সত্যি মিথ্যার ভিত্তিতে? কারণ অনেককে দেখেছি যারা পেয়েছে তাদের 3টের অধিক ঘর আছে, বড় বাড়ি আছে, গাড়ি আছে, তারা হয়তো ফর্মে সেই অপশনগুলোতে না বলেছে, আর সেই জন্য তারা টাকা পেয়ে গেছে। অথচ আমাদের মতো কিছু সাধারণ মেয়ে সেই সত্য কথা বলেছে, মানে বাড়ি আছে বা নেই, যদিও আমার নেই, তবুও সত্য কথা বলেছে বলে তারা রিজেক্ট হয়ে গেছে। তাহলে যোগ্যতার মাপকাঠিটা কোথায়? সত্য মিথ্যাতে? শুধু সত্য মিথ্যা বলবো না, এই যে আমার মায়ের বাড়ির একজন পরিচালিকা, তো তিনিও পাননি,
তার বর ট্রেনে বাসে হকারি করে, সে বাড়ি বাড়ি কাজ করে, সেও পায়নি। তাহলে সে কোন দিক থেকে অযোগ্য? হ্যাঁ, কোন দিক থেকে? মানে সরকার পুরো ছড়িয়ে লাট করেছে। এখন সবারই মুখটাকে একটু বন্ধ করবার জন্য, ব্যাপারটাকে নিজের কন্ট্রোলে আনার জন্য, ধামাচাপা সবটা নিজেদের যে ছড়ানো লাট করে দেওয়ার ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য এখন কি উঠেছে? আন্ডার ইনকোয়ারি। আন্ডার ইনকোয়ারি। তাহলে প্রথমে যারা টাকা পেয়েছে তাদের এনকোয়ারিটা কোথায় হয়েছে? আমার তো জানা নেই, বা আমি কারোর থেকে শুনিনি যে বাড়িতে এসে এনকোয়ারি করে গেছে, খুব গুটি কয়েক ছাড়া। বাড়িতে এসে এনকোয়ারি হয়নি, ফোনে এনকোয়ারি হয়নি। তাহলে তাদেরকে যে এনকোয়ারি হয়েছে তারা যে সত্য কথা বলেছে না মিথ্যা কথা বলেছে, সেই যাচাই বাছাইটা ঠিক কোথা থেকে হয়েছে? কোথা থেকে তারা মানে পেয়েছে তথ্যগুলো যে তারা একদম সত্য কথা বলেছে? হয়নি তো। তাহলে মানে তাদেরকে সমস্ত এবারে টাকা দিয়ে একদম সুন্দর করে সবকিছু করে দেওয়া হলো, আর মাঝখান থেকে পড়ে থাকলাম কিনা আমাদের মতো কিছু সাধারণ নাগরিক, যাদেরকে গণহারে রিজেক্ট করা হলো। খুব ভালো কথা, রিজেক্ট করেছিস, আমার তাতে কোনো কিছু যায় আসে না। মানে রিজেক্ট করেছিস বলে আমার মনে প্রচুর দুঃখ তা নয়, কিন্তু কারণটা দেখা। কারণটা যদি না দেখাতে পারে তাহলে রিজেক্ট কেন হলো আমরা বুঝবো কি করে? আমরা সন্তুষ্ট হবো কি করে যে হ্যাঁ এই রিজেকশনটা মেনে নেওয়া যায়? কেন? আর এই যে সরকার এখন আন্ডার কি জানো এনকোয়ারি যে একটা নাটক তৈরি করছে, সেটা কতদিন চলবে? এই নাটকটা কতদিন চলবে? এখানে এটা তো পুরো যে একটা আইওয়াস, সেটা তো এখন সবাই বুঝতে পারছে যে সবাই এই রিজেকশনটা মেনে না নিয়ে যে অনেকে ভাঙচুর করছিল, ডিম থেরাপি করছিল, সেইটাকে চুপ করানোর জন্য এই যে আইওয়াসটা হলো, এইটা কতদিন চলবে? এটা তো আর জন্ম জন্মান্তর চলতে পারে না। জন্ম জন্মান্তর আমার ফর্ম এনকোয়ারিতে পড়ে আছে, আমি সেটা মেনে নেবো, সেটা তো হতে পারে না। এটাই বা কদিন চলবে? মানে সবাই আমরা ভালো মনে বিজেপিকে ভোট দিয়েছিলাম, বিজেপি সরকারকে ভালোবেসেছিলাম, এই তার নমুনা এইখান থেকে মানে ছড়িয়ে লাট করে দিয়েছে পুরো। মানে এই যে অন্নপূর্ণা ভান্ডারের যোজনা পুরো ছড়িয়ে লাট করেছে, একটা মানে কি বলবো অসফল যোজনা হয়ে গেছে। তো যাই হোক, দয়া করে আন্ডারে এনকোয়ারি সত্যি সত্যি স্টার্ট হোক, এবং যারা টাকা পেয়েছে তাদেরও স্টার্ট হোক। তাহলে সত্যি সত্যি সত্যতাগুলো সামনে আসবে, সত্যি সত্যি কারা অযোগ্য কারা যোগ্য সেটাও সামনে আসবে, আর এই যে আইওয়াস এটাও বন্ধ হোক। এইটুকুই এখন শুধু বিজেপি সরকারের কাছে মানে সাধারণ নাগরিক হিসেবে দাবি জানাচ্ছি। জানি না সেটা কত। আপনি লক্ষ্মী ভান্ডার পেতেন তো? আমি জানি সব মহিলারাই পেতেন এবং কিছু কিছু পুরুষরাও পেতেন। আসলে কি জানেন, লক্ষ্মী ভান্ডার ছিল সরকারি, তাই সকলেই পেতেন, মহিলারাও পেতেন, কিছু পুরুষরাও পেতেন। কিন্তু অন্নপূর্ণা ভান্ডার হচ্ছে লটারি। যদি আপনার ভাগ্যে থাকে তাহলে অবশ্যই অন্নপূর্ণা ভান্ডার পাবে। তাহলে বুঝলেন তো, লক্ষ্মী ভান্ডার সরকারি আর অন্নপূর্ণা ভান্ডার লটারি। শুভেন্দুবাবু নিজের মুখে যে তিনটে কথা বলেছিলেন, সেই তিনটে কথার মধ্যে একটা কথাও উনি রাখতে পারলেন না। প্রথমে উনি বলেছিলেন যে চোর ধরবো, জেল ভরবো, কিন্তু উনি কি করলো? চোর ধরলো কিন্তু জেলে না ভরে ওনার দলে ভরে দলটাকে ভারী করে নিল, চোরগুলোকে। দ্বিতীয় কথা উনি বলেছিলেন যে ধর্ষকদের সকালে ধরবো, বিকেলে খরচা করে দেবো। উনি তাও পারেননি। আজ 2 মাসে 7টা ধর্ষণ হয়ে গেল, উনি কিন্তু একটা ধর্ষককেও কিন্তু সকালে ধরে বিকেলে কিন্তু খরচা করতে পারেননি। 3 নম্বরে উনি বলেছিলেন যে যারা অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার যোগ্য, যাদের প্রয়োজন তাদেরকেই দেব। কিন্তু দেখা যাচ্ছে যারা যোগ্য তারা কেউ পায়নি, যাদের টাকাটা প্রয়োজন নেই তারাই টাকাটা পেয়েছে। যেমন যার স্বামী আর্মিতে চাকরি করে, মাস গেলে 80-90 হাজার টাকা মায়না, বিএসএফের চাকরি করে, পুলিশের চাকরি করে, তারপরে স্কুল মাস্টারের, তারপরে হচ্ছে ব্যাংকের, তাদের ঘরের স্ত্রীরা অন্নপূর্ণা ভান্ডার পেয়েছে। শুধু জুলাই মাসে না, জুন মাসেও পেয়েছে, জুলাই মাসে মানে 6,000 টাকা পেয়েছে। আর যাদের স্বামীরা ভ্যান চালায়, টোটো চালায়, রিক্সা চালায়, ভটভটি চালায়, মাঠে খাটে, ঘাটে খাটে, তাদের স্ত্রীরা কিন্তু 3,000 টাকা গেল মাসেও পায়নি, এই মাসেও পায়নি। তাহলে এখানে কারা যোগ্য কারা অযোগ্য যদি শুভেন্দুবাবু যদি একটুখানি পরিষ্কার করে বলে দিত, তাহলে আমরা বুঝতে পারতাম যে যাদের স্বামীরা চাকরি করে মাস গেলে 1,000 টাকা মায়না পায় তারা যোগ্য, না যারা গরিব তারা যোগ্য। তাই এখানেও কিন্তু উনি কিন্তু ওনার কথা রাখতে পারেননি। উনি কি করলো, যাদের দরকার নেই তাদের অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দিল, আর যাদের দরকার তাদেরকে একটা টাকাও গেল মাসেও দিল না, এই মাসেও দিল না। উনি 3টে কথার মধ্যে একটা কথারও দাম রাখতে পারলো না। এই খরচাটা যাকে করেছে সেটা তো হয়েই গেল, ফিনিশ। হ্যাঁ ফিনিশ। কেন সে গরিব মানুষ, সে তো কিছু বলতে পারবে না। তার মাও বলে দিয়েছে দিয়ে দেন ফাঁসি, তার বউ বলে দিয়েছে দিয়ে দেন, এই করে দেন। দেখ একটা কথা বলি,
ন্যায্য কথাটা বলতে শিখ, বুঝলি কি না? এখন আমরা যদি বলি এই যে চোর চিটিংবাজ তুই, কেননা তুই এতদিন শুধু মিথ্যার জল্পনা গেয়ে গেয়ে বেরিয়েছিস, মিথ্যার জল্পনা গেয়ে গেয়ে বেরিয়েছিস। আজকে দেখ না, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিচু থেকে নিচু দেখিয়েছিস, অথচ এখানে অনেক দোষ যারা নোংরামি করছে তাদের নিয়ে একটা প্রতিবাদ দেখতে পাই না। আর নিজেকে বলিস আমি প্রতিবাদী ঢুম্পা, হ্যাঁ প্রতিবাদী ঢুম্পা, কিন্তু আদৌ কি তুই ঢুম্পা? নাকি হচ্ছে ঘুষখোর, হ্যাঁ টাকাখোর, চিটিংবাজ, হ্যাঁ লোকের কাছ থেকে টাকা খাস? বলছি যে এই ঢুম্পা, বল না, একটা টেলারের মেয়ে এত বড় গাড়ি কি করে কিনলো, যেখানে এখন পেট্রোলের দাম বিশাল, এবং এখন পেট্রোলের দাম কি, এখন তো গাড়িটাও চলবে না। বলছি গাড়ির স্পেশাল তেল আসবে নাকি? হ্যাঁ স্পেশাল তেল আসবে? সবকিছু তো আসছে তোর কাছে, বুঝলি কি না? আরেকটা কেস ঘটেছে, ওটা নিয়ে বল।